আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেউ কেউ নানা অজুহাতে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের সফল হতে দেয়া যাবে না। নির্বাচন কমিশনকে বিতর্কিত ভূমিকায় দেখা যাচ্ছে, তারপরও গণতন্ত্রের স্বার্থে ধৈর্যের পরিচয় দিয়েছে বিএনপি। গুম ও নির্যাতনের পরও বিএনপির কোনো নেতাকর্মী রাজপথ ছাড়েনি বা কৌশলের নামে গুপ্ত অবস্থা ধারণ করেনি বলেও মন্তব্য করেন তিনি। গুম খুনের শিকার পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তারেক রহমান। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। এই শব্দটা অনেক ছোট, কিন্তু এর ভিতরে ঢুকে আছে হাজার হাহাকার, কষ্ট। সন্তানহারা পিতা আর পিতাহারা সন্তানের নিস্তব্ধ চোখে মুখে উদ্বেগ আর বুকছেড়া আর্তনাদের সব কান্না রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সহমর্মিতার পিনপতন নিরপতা নামিয়ে আনে। গুমের শিকার প্রিয়জনকে ফিরে পাবার প্রবল আকুতি স্বজনের। স্বজনহারাদের কষ্টের গল্প আর দীর্ঘশ্বাস বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেও ভারাক্রান্ত করে তোলে। আওয়ামী লীগের ফেসিবাদী শাসন আমলে হাজারের বেশি বিএনপি নেতাকর্মী গুমের শিকার হয়। তাদের কেউ কেউ ফিরেছেন, তবে বেশিরভাগেরই এখনও কোনো খোঁজ মেলেনি। তাদের ত্যাগেই স্বৈরাচারের বিদায় হয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, প্রতিটি অন্যায়ের বিচার নিশ্চিত করতে হবে। যারা গুম হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আগামী দিনের গণতান্ত্রিক যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা দেখছি, সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অবশ্যই অনেক অনেক দায় এবং দায়িত্ব রয়েছে। রাষ্ট্র কখনোই আপনাদেরকে ভুলে যেতে পারে না। গুম নির্যাতনের পরও বিএনপির কোনো কর্মী মাঠ ছাড়েনি উল্লেখ করে তিনি বলেন, তার দলের বিরুদ্ধে কোনো অপপ্রচার ধোপে টিকবে না। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না, ইনশাআল্লাহ। তারেক রহমান বলেন, কোন কোন মহল গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে, যেখানে এই গণতন্ত্রের পথ যেটি তৈরির পথ যে তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয়। আমি অনুরোধ করব আপনারা, এবং আমি অনুরোধ করব বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, আজ সজাগ থাকার জন্য। যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ মন্তব্য করে তিনি বলেন, এখনও ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে বিএনপি। আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান, তারপরেও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের নামে সড়ক ও বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। 2024-এর 5 আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দীর্ঘ অপশাসনের সমাপ্তি হলে দেশে উদয় হয় নতুন সূর্যের। তবে এখনও অন্ধকারে বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে গুম খুনের শিকার স্বজন ও তাদের পরিবারের সদস্যদের জীবন। এখনও স্বামী, সন্তান অথবা বাবা হারানোর ব্যথায় তারা কাতর। এখনও অপেক্ষা গুমের শিকারদের ফিরে আসার, নতুবা বিচার নিশ্চিতের। দেখুন ইফতেখার রেজার রিপোর্ট। আমি বলতে পারি না যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না তার কাছে।
রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজিত গুম খুনের শিকার পরিবারের স্বজনদের সাথে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে কাছে পেয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন ফ্যাসিবাদের হাতে গুম খুনের শিকার পরিবারের সদস্যরা। গুম খুনের শিকার পরিবারের এই কান্না ছুঁয়েছে তারেক রহমানকেও। মঞ্চে বসে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনিও। মা বাবা জানেন না তার ছেলে কোথায়, বাবার খোঁজ জানতে চান সন্তান। স্বামীর ছবি হাতে এক যুগেরও বেশি সময় ধরে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন স্ত্রী। ভাইকে এখনো খুঁজে ফেরেন বোন। এ যেন আওয়ামী জাতাকলে পিষ্ট নির্যাতিতদের এক বিষাদ সিন্ধু। ছোট থেকে একটাই স্বপ্ন যে আমি আমার বাবার সাথে স্কুলে যাব। আমি ওনার কাছে দাবি করবো আমার স্বামীর আসামিদের যেন ধরে সেইভাবে কষ্ট দিয়ে মারা হয়। প্রিয়জন হারানোর শূন্যতা আর ন্যায় বিচার না পাওয়ার ব্যথা নিয়ে গুমের শিকারদের স্বজনরা এখনো আশায় বুক বাঁধছেন। বলছেন দেশের মাটিতে অন্যায়ের বিচার দেখতে চান তারা। জুলাই যারা নিহত হয়েছেন তারা জুলাই শহীদ হিসাবে ইতিহাসে আছেন, কিন্তু 17 বছরে যে গুম খুন এবং নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরিচয়টা কি? তারা ইতিহাসের কোথায় থাকবেন? লড়াই এখনো শেষ হয়নি, আমরা এখনো বিচারের অপেক্ষায় এবং দ্রুত আমরা কোনো ধরনের বিচার দেখতে পাবো। এ সময় ভারতে দীর্ঘদিন গুম থাকা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন। অভিযোগ করেন একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কৌশল খুঁজছে। আমরা রক্ত সিঁড়ি মাড়িয়ে আজকে এখানে উপনীত হয়েছি। সুতরাং মনে রাখতে হবে, যারা গণতন্ত্রের এই উত্তরণের পথকে কণ্ঠকাকীর্ণ করতে চায় তাদেরকে মনে রাখতে হবে আমরা গণতন্ত্রে ফিরবো ইনশাআল্লাহ। কোনো রকমের সুযোগ আপনাদেরকে দেব না। তবে এটা আমাদের ভদ্রতা নয়, নম্রতা নয়, এটা আমরা হুঁশিয়ার করে দিতে চাই, কোনো রকমের ষড়যন্ত্র আপনারা করবেন না। এ সময় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মানবে না বিএনপি, এমন হুঁশিয়ারি দেন তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। শুধু ইসলামী আন্দোলনের জন্যই নয়, সব রাজনৈতিক দলের জন্য জামায়াতের জোটের দ্বার উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন দলের সহকারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বলেন, ফাঁকা 47টি আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ইসলামী আন্দোলনকে জোটে ফেরানোর আর কোনো সুযোগ নেই, তবুও চলার পথে ঐক্যের দুয়ার খোলা থাকবে। বিকেলে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোট ও নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে নির্বাহী পরিষদের জরুরি বৈঠক শেষে তারা এসব কথা জানান। আবির আহমেদের রিপোর্ট। নির্বাচনকে সামনে রেখে আসন ভাগাভাগি, নির্বাচনী প্রচারণার কর্মসূচি, নির্বাচন পরিচালনায় নীতিকৌশল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয় নিয়ে শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করে বাংলাদেশ জামাত ইসলামী। বৈঠক চলাকালীন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল। ইসলামী আন্দোলনকে পুনরায় জোটে নেওয়া হবে কিনা তার জবাব দেন তিনি। আমরা সামনের দিনে দেখা যাবে কি হয়, আরো সামনে আমরা আগাই দেখা যাক কি হয়। 47টি আসন আমরা রেখেছিলাম, তো সেই আসনগুলো সম্পর্কে আমরা লিয়াজো কমিটিকে দায়িত্ব দিয়েছি। লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে পৌঁছার পরে আমরা আপনাদেরকে জানাবো। এর আগে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জামাতের নায়েবে আমিরের সাথে দেখা করতে যান খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এ সময় জামাতের জোট ভাঙার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা এমন প্রশ্নের জবাব দেন তিনি। কিছু বিষয়ে একমত হতে না পারার কারণে ওনারা গতকালকে চূড়ান্ত ঘোষণা দিয়েছেন যে ওনারা সকল আসনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো সেই হিসাবে এই মুহূর্তে আমরা তাদের এই ঘোষণাটাকেই চূড়ান্ত ধরছি। ওনারা ওনাদের কারণ ব্যাখ্যা করেছেন এবং তাদের বক্তব্য তারা মিডিয়ায় প্রেসে উপস্থাপন করেছেন। আমি তো আশা করি যে খুব বড় একটা ইফেক্ট করবে না। খেলাফত মজলিসের আমির আরও বলেন, নতুন করে কর্মপরিকল্পনা সাজানো হয়েছে, সেই রোডম্যাপ অনুযায়ী অগ্রসর হচ্ছে তাদের জোট। ইসলামী আন্দোলন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। পাল্টাপাল্টি মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আপিল, প্রার্থীদের আপিল কক্ষে বাকবিতণ্ডা এবং হাতাহাতি। নির্বাচন কমিশনে আপিলের বিরুদ্ধে 8ম দিনের শুনানিতে দিনভর ছিল নানা নাটকীয়তা।
আপিল শুনানিতে কুমিল্লা ৪ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ঋণ খেলাপির অভিযোগে কুমিল্লা ৪ আসনের বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। শুনানির ৮ম দিনে বেশিরভাগ আবেদনকারী ফিরে পান প্রার্থিতা। বিস্তারিত দেখুন জুবায়ের প্রধানের রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। এর মধ্যেই শুরু হয়েছে নির্বাচনী তোড়জোড়। তফসিল অনুযায়ী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সব আপিল নিষ্পত্তির কথা রয়েছে। তাই তো আপিল শুনানির শেষ মুহূর্তে ব্যস্ততা বেড়েছে নির্বাচন কমিশন কার্যালয়ে। ৮ম দিনে আপিল শুনানি হয় ১০০ জন প্রার্থীর। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত শুনানির সময় থাকলেও শেষ হয় ১.৫ ঘন্টা পরে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানান প্রার্থীরা। নির্বাচন কমিশন এবং আমাদের যে প্রশাসন আছে তাদের সহযোগিতা কামনা করছি আমি। তারা যেন একটু আমাদের প্রতি একটু দৃষ্টি রাখে যাতে আমরা সুষ্ঠুভাবে নির্বাচনটা করতে পারি। এই মার্কা দুটি যেহেতু ট্রাক এবং ট্রাক্টর শুনতেও কাছাকাছি এবং দেখতেও অনেকটা সাদৃশ্য মনে হয়, যেহেতু কাছাকাছি হওয়ার কারণে এটা নিয়ে ভোটারদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ইসিতে আসেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এ সময় শুনানি চলাকালেই ইসির আপিল শুনানি কক্ষে হট্টগোলের ঘটনা ঘটে। ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ও তার আইনজীবীকে গালাগালির অভিযোগ ফেনী ৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে। ইসির হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। নির্বাচনের যখন সিজন আসে, নির্বাচনের সিজন আসলে ওনার যেই মনে হয় যে ওনার কিছু টাকা দিতে হবে বা কোর্টকে ম্যানেজ করার, এই বিষয়গুলো আমরা তখনই এনেছিলাম, কিন্তু তখন আমলে নেইনি। যেটি আবার আমরা নির্বাচন কমিশনে এসেছি, উনিও আমার বিরুদ্ধে এসেছেন, উনিও আমার বিরুদ্ধে সাবমিশন দিয়েছেন, কিন্তু ওনারটা সেখানে লিগেলি সেটা আপনার রিফিউটেড হয়েছে, আমারটা সেটা প্রিভেল করেছে। হাসনাত আব্দুল্লাহর আসনে থাকা বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন। এদিকে আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের কাছে শোকজের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা এবং ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। যেই গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে আমাকে শোকজ করা হয়েছে, তো আমি মনে করি সেই সংবাদ মাধ্যম এবং সেই সংবাদ মাধ্যমের যে প্রতিবেদক, তিনি লিফলেটের কথা বলেছেন, অথচ লিফলেটটা সংগ্রহ করা তার জন্য কঠিন কিছু ছিল না। সে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করেছে, আমার সাথে কথা বলাটা তার জন্য কোনো কঠিন কিছু বিষয় ছিল না। এই জন্য আমরা মনে করি যে সঠিক তথ্য যাচাই করেই সংবাদগুলো প্রকাশ করা উচিত। শুনানির ৮ম দিনে চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর বিরুদ্ধে ২,১৭৭ কোটি টাকা ঋণ থাকায় তার আপিলটি পেন্ডিং রাখা হয়েছে। এছাড়াও এদিন একাধিক দ্বৈত নাগরিকত্ব বিষয়ে চলা আপিলের নিষ্পত্তি হয়েছে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণে দেশের বিভাগীয় শহরগুলোতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের ৫৬ পর্যবেক্ষক। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে ইইউ এর পর্যবেক্ষকরা বিভাগীয় শহরগুলোতে রওনা হয়েছেন। অনুষ্ঠানে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের উপপ্রধান ইন্তা লাসে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনে প্রভাব ফেলছে কিনা তা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবে ইইউ। তিনি আরও বলেন, ২০২৪ সালে কি ঘটেছে বাংলাদেশে তা দেখেছে ইইউ। এই নির্বাচনটি ঢাকার জন্য ঐতিহাসিক নির্বাচন বলেও তিনি জানান। ইইউ এর পর্যবেক্ষক দল নিরাপদভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইন্তা লাসে। তিনি জানান, নির্বাচন ঘনিয়ে এলে আরও ৯০ জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক যুক্ত হবেন। সব মিলিয়ে নির্বাচনের দিন প্রায় ২০০ জন পর্যবেক্ষক মাঠে থাকবেন। পর্যবেক্ষক দল জানায়, নির্বাচন প্রশাসন, প্রার্থী, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং নাগরিক পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করবে ইইউ। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও তাদের কার্যক্রম চলবে। গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণা চালাতে সরকারি কর্মকর্তাদের বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। দুপুরে রাজধানীতে গণভোটের প্রচারণা ও উদ্বুদ্ধকরণে ঢাকা বিভাগের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। কেউ কেউ বলছেন আইনে বাধা নেই, নৈতিকভাবে বাধা আছে। কিসের নৈতিক বাধা বলুন তো আমাকে? না, সরকারের তো নিরপেক্ষতা বজায় রাখতে হবে। প্রথম কথাটা হচ্ছে, ওনাদেরকে আমি একটু প্রশ্ন করি, আমি বিনয়ের সাথে প্রশ্ন করি, অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই। এই সরকার রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে তাকে? এইটা তত্ত্বাবধায়ক সরকার নয়, এইটা অন্তর্বর্তী সরকার। যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সংবিধানের ৪ দেয়ালের মধ্যে নয়, বাংলাদেশের রাজপথে ১৪০০ মানুষের রক্তের মধ্যে দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে।
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণ জানতে চাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হেনস্থার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে। শনিবার সকালে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে রুমিন ফারহানা ক্ষুব্ধ হয়ে যান। তিনি ওই ম্যাজিস্ট্রেটকে শেষবারের মতো সতর্ক করে দিয়ে চলে যেতে বলেন। মাথায় রাখেন, শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধইরা খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। বিএনপি সরকার গঠন করলে দেশের স্বার্থ রক্ষা করে পররাষ্ট্র নীতি প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট। গুলশান কার্যালয়ে শনিবার দলের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক। এর আগে নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতরা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির জানান, বিদেশি রাষ্ট্রদূতেরা নির্বাচন পরিবেশ নিয়ে সন্তুষ্ট, নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করতে সবাই আগ্রহী বলে তিনি জানান। অতীতে দিনের আলোতে ব্যাংক ডাকাতি হয়েছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ভবিষ্যতে যেন এই ধরনের কর্মকাণ্ড না হয় সে বিষয়ে সতর্ক থাকতে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন। সকালে রাজধানীতে সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্ট সাফা কনফারেন্সে তিনি এসব আহ্বান জানান। নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, টেকসই প্রতিবেদন ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আর দূরবর্তী ধারণা নয়, এটি ইতোমধ্যেই অর্থনৈতিক মূল্য সৃষ্টি, পরিমাপ এবং প্রকাশের কাঠামোতে আমূল পরিবর্তন এনেছে বলে মনে করেন সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা। সম্মেলনে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ভুটান থেকে প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তারা ভবিষ্যৎ পেশা হিসেবে এআই ও টেকসই প্রতিবেদন নিয়ে আলোচনা করেন। ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানির ২৬তম বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে এই সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার জাকারিয়া হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ হাসমত আলী। এছাড়াও কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান, ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান আলহাজ নুরুদ্দিন আহমেদ, গ্রাহক সুরক্ষা ও প্রতিকার কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও কোম্পানির সচিব শফকাত মাওলা সহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে বিভিন্ন শাখা থেকে আগত শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় বিগত বছরের ব্যবসায়িক অর্জনে সন্তোষ প্রকাশ করে নতুন বছরের করণীয় নির্ধারণ সহ ব্যবসার অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠিত হয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬। সকালে রাজধানীর একটি ৫ তারকা হোটেলে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, দেশ ও বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও মার্কেন্টাইল ব্যাংক আশানুরূপ পরিচালনা মুনাফা অর্জন করেছে। পাশাপাশি খেলাপি ঋণ সহনীয় মাত্রায় নামিয়ে আনায় ব্যাংকটি গ্রাহকদের স্বার্থ রক্ষায় সক্ষম হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি ব্যাংকের সার্বিক লক্ষ্য অর্জনে অবদান রাখায় শাখা, উপশাখা ও বিভাগীয় প্রধানদের ধন্যবাদ জানান। সম্মেলনে ব্যাংকের ১৫৫টি শাখার প্রধান, ৪৮টি উপশাখার ইনচার্জ, উপব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় প্রধান ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাংলাদেশ গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ৪ দিনব্যাপী ১৫তম আন্তর্জাতিক গ্যাপ এক্সপো মেলা শেষ হয়েছে।
এই উপলক্ষে বিকেলে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক কর্তৃপক্ষ জানায়, রপ্তানি বাণিজ্যকে বহুমুখীকরণ এবং সম্প্রসারণের লক্ষ্যেই প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়। এবারের মেলায় দেশি বিদেশি সব মিলিয়ে মোট 350টি প্রতিষ্ঠানের 1500টি স্টল অংশগ্রহণ করে। এর মধ্যে ভারত, চায়না, পাকিস্তান, তাইওয়ান, অস্ট্রেলিয়া, জার্মানি, দুবাই সহ বিভিন্ন দেশের কোম্পানি অংশ নেয়। এবছর অংশগ্রহণকারীদের মধ্য থেকে 8টি প্রতিষ্ঠানের স্টলকে সেরা স্টল হিসেবে পুরস্কার দেওয়া হয়। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।